ভালোবাসায় তেমন কথা নেই, কেউ কারুর দিকে তাকাই না সেভাবে। বুকের ভেতর তবু তাজা ঘোড়ার টকবক হাঁটা চলা। ঘুম ভেঙে হেমন্তের চমকে দেওয়া ফুল ঝরবে ঝরবে করে। শীত পায়, আগুন খুঁজি, একসঙ্গে কত যত্নের পাপ, সেসব বলবো না কোথাও। একটা পাঠ করা জীবন দুহাতের কৌশলে কেমন কুঁকড়ে দিলে। দৃশ্য শেষ, লোডশেডিং, প্রদীপ জ্বলল যখন সানাই বাজছে। নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় এক পেশা ভিন্ন নেশা। মিকা রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন আমাদের একজন বিশেষ অতিথি। ইতিমধ্যেই তার মুখটা দেখে বা কবিতা শুনে অনেকেই চিনে ফেলেছেন, তাও তাকে একবার পরিচয় করিয়ে দিই আপনাদের সঙ্গে। আজকে আমাদের অতিথি হিসেবে রয়েছেন নীতি। পেশায় তিনি বেতার সঞ্চালিকা হলেও তার নেশা কিন্তু কবিতা। কবিতার বইও ইতিমধ্যে অনেক বেরিয়েছে এবং একই সাথে পেশা আর নেশাকে অদ্ভুত সুন্দরভাবে কিন্তু ব্যালেন্স করে চলেছেন। আমাদের এই অনুষ্ঠানের মূল বিষয়টাই তো তাই। যারা জীবনের বিভিন্ন ঘাত প্রতিঘাত, কাজের ব্যস্ততা সব কিছু সামলেও তাদের ভালো লাগার কাজটাকে, তাদের প্যাশনটাকে, সেটাকে সব দিক থেকে অনেক কিছু সামলেও সেটাকে বাঁচিয়ে রাখেন, সেটাকে জীবনের চলার রসদ বানিয়ে ফেলেন এবং সেটাকে নিয়ে বাঁচেন, তাদের নিয়েই আমরা এই বিশেষ অনুষ্ঠান করি। আর এই অনুষ্ঠানে আজকে আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, আর ইতিমধ্যেই তার সাথে আপনাদের পরিচয় করিয়েছি। তো আমি ওঙ্কার বাংলার পর্দায় নীতিদিকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। নমস্কার। আমি প্রথমে সোজাসুজি প্রশ্নোত্তরে যাব। যেন খুব সুন্দর একটা জীবনমুখী কবিতা দিয়ে শুরুটা হলো, যেন নিজের জীবনের গল্পের একটু এসেন্স। তো এই কবিতা লেখাটা শুরু কিভাবে হয়েছিল তোমার? কবিতা লেখার শুরু হয়েছিল কলেজে পড়ছি যখন। ঠিক ওই রকমভাবে তো হয় না, মানে আমাদের কবিতা একটা ওই যে যেটা তুমি বললে যে জীবনের কোথাও একটা গল্প, তো পরিকল্পনা মাফিক কিছু হয় না, হঠাৎ করেই লেখা, মানে হঠাৎ করে মনে হলো আচ্ছা আমি একটা কিছু লিখছি এবং সেটা চলতে থাকলো। সেটা যে আরো 5 জনের মানুষ পড়ছেন, তাদের মধ্যে ছড়িয়ে পড়ছে, সেটা অনেক পরে, কিন্তু আমি একটা কিছু লিখলাম, মানে একটা কিছু সৃষ্টি হলো, যে কথাটা হয়তো আমি বলতে পারছি না, সেটা লেখা থাক, সেভাবেই শুরু আর কি। আর সেখান থেকে এগিয়ে এসে কবিতার বই প্রকাশ, এই গল্পটা একটু শুনবো। এই গল্পটা হচ্ছে আমি আমার না খুব একটা কখনোই ওই রকম ইন্টেনশন ছিল না কি যে প্রচুর মানুষ পড়বে, যেটা সবার একটা স্বপ্ন থাকে, মানে এটা খুব অনেস্টলি যে আমার ওই রকম কিছু ছিল না। একটু পিছনের সারিতেই আমি, মানে ঠিক আছে থাক থাক এরকম আর কি একটা ব্যাপার, যে আচ্ছা পরে পরে। তো অনেকে বলেছিল যে তুই কেন বই করছিস না বা ভাবছিস না, তো সেই বই করা বা ভাবার জন্য কি করতে হয়, যে আমি তো কাউকেই সেরকম ভাবে ওভাবে আমার পরিচিতি নেই যে আচ্ছা তাকে গিয়ে বলবো বা সেরকম ভাবে কিছু ওরকম আমার কিছু নেই, ছিল না আর কি। তো আমার প্রথম বইটা এভাবে হয়, একটা কম্পিটিশান হয়েছিল আমার প্রথম বইয়ের, প্রকাশনা সংস্থা থেকেই সেটা হয়। সেই কম্পিটিশানটাই আমি যোগ দিয়েছিলাম। সেখানে এরকম একটা প্রাইজ ছিল আর কি, যে প্রচুর মানুষ লেখা পাঠিয়েছেন, 3 জন বিচারক ছিলেন, সেই লেখা থেকে 5 জনকে, মানে ওই 30, 15, 5 এইভাবে 5 জনকে সিলেক্ট করা হয়। সেই 5 জনের মধ্যে আমি ছিলাম। তাদের পুরস্কার স্বরূপ বলা হয়েছিল যে সেই বছর কলকাতা বইমেলায় তাদের একটি এক ফরমার বই আসছে। সেই আমার প্রথম বই। তারপরে প্রকাশক, মানে প্রকাশনা, বিভিন্ন প্রকাশনা সংস্থা, বিভিন্ন প্রকাশকরাই মানে অ্যাপ্রোচ করে যে এই বিষয়ে যখন কথা হচ্ছে তখন মাথায় একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে বিভিন্ন লেখকদের কাছ থেকে, বিশেষত যারা উঠতি কবি এবং লেখক, যারা সবে আর কি এই লেখালেখির জগৎটায় ঢুকছেন এবং নিজের বই করতে চাইছেন বা অনেক ক্ষেত্রে যৌথ সংকলন, সেখানে তাদের একটা সমস্যার কথা শুনি আমরা প্রায়, যে কিছু ক্ষেত্রে প্রপার কোলাবোরেশন প্রকাশকরা করছেন না, বা অনেক ক্ষেত্রে এই কম বয়সী নতুন লেখক লেখিকাদের প্রচণ্ডভাবে একটা এক্সপ্লয়েট করার জায়গা তৈরি হয়। তো এরম কখনো কোনো এক্সপিরিয়েন্স হয়েছে নাকি সাহায্যই পেয়েছো?
না, এরকম এক্সপিরিয়েন্স হয়নি আমার সেরকম ভাবে। এইটা আমার মনে হয় যে এই অভিযোগটা করার জায়গাটাতেই আমরা পৌঁছবো না কখন, তখনই যদি আমার সিলেকশনটা ঠিক থাকে। মানে আমাকে তো অনেকেই বলতে পারে যে বই করছি, তাহলে যদি আমি কবিতা পাঠাই বা পাণ্ডুলিপি পাঠাই আর কি, তাহলে যদি 5 জন বলে, এই 5 জনের মধ্যে থেকে আমি একজনকে তো চুজ করব। সেটা কিভাবে করব? হতেই পারে আমি কাউকে খারাপ বা ভালো বলতে পারি না, কিন্তু আমার মনে হয় যে সেই বাছাইটা আমাকে একটু করতে হবে, যে আমি যে প্রকাশনা সংস্থা থেকে আমার একটি বই আসছে, সেই প্রকাশনা সংস্থার আগের কাজ দেখব, যাদের বই বেরিয়েছে তাদের সঙ্গে একটু কথা বলতে পারি। হ্যাঁ, এইগুলো একটু টেকনিক্যাল পার্ট, সেটা একটু কথা বলে। আমার সাথে সেরকম এক্সপিরিয়েন্স মানে রয়্যালটি থেকে শুরু করে বইয়ের বাইন্ডিং এর এক্সপেরিয়েন্স এগুলো মোটামুটি। হ্যাঁ হ্যাঁ, এবার এগুলো খানিকটা একটু নিজের হাতেও রাখতে হয়। মানে রাখতে হয় বলতে, আমার একজন খুব ভালো বন্ধু আছে, আমি নামটা নিচ্ছি না, কিন্তু খুবই ভালো বন্ধু আমার। তো তার কাছ থেকে আমি এই বইয়ের টেকনিক্যাল পার্ট খুব শিখেছি, যে এইটা এরকম ভাবে হয়, বা এই যে কোন বাঁধাই কোথায় ভালো বাঁধাই হয়। তো এরকম প্রকাশনা সংস্থাকে কিন্তু আমি বলেও দিই যে আমি চাইছি এই বইটা এখান থেকে বাঁধানো হোক। সেক্ষেত্রে তাদের সঙ্গে এই কনভারসেশনটা তো চলতেই থাকবে, তাহলে তো ভালো কাজ, ভালো প্রোডাকশনের কাজ হবে। আচ্ছা, এই যে লেখালেখি করছো বেশ অনেকদিন, কবিতা লিখছো, এমন কোনো মানুষ আছে যার থেকে প্রচণ্ডভাবে ইন্সপায়ার্ড হয়েছো, বা তোমার এই লেখালেখির জীবনে যার ভূমিকা প্রচণ্ড, যাকে নিয়ে লিখেছো খুব, এরকম এরকম যাকে নিয়ে লিখেছি? হ্যাঁ, এরকম তো আছেই, যে যাদেরকে নিয়ে লিখেছি, সে তো আমার মাও আছে বা বিশেষ বন্ধুও আছে, তো সেরকম আছে, এই তো। বেশ ইন্সপিরেশন কেউ? ইন্সপিরেশন কথাটা জানি না কতটা যথার্থ হবে, তবে কবিতা পড়তে যেহেতু খুব ভালোবাসি, অনেক মানুষের লেখা কবিতা আমার ভীষণ ভালো লাগে। জয় গোস্বামীর লেখা ভালো লাগে, ভাস্কর চক্রবর্তীর লেখা ভালো লাগে, শঙ্খ ঘোষের লেখা ভালো লাগে। এমন তো মানে বহু মানুষের লেখা পড়ে ইচ্ছে করে যে হ্যাঁ লিখি, মানে বই পড়ার একটা অভ্যেস থাকতে হয়। এই যে একই সাথে কবিতা প্রেমী এবং নিজেও সুন্দর কবিতা লেখো, নিজেও সুন্দর কবি, সব বিষয়টাই তো টোটালটা ভীষণ রোম্যান্টিক। তো মানে লাগছে আমার তো এইগুলো বেশ সুন্দর প্রেমের মোমেন্টে কি কবিতা দিয়ে প্রকাশ করা বা সেই মোমেন্ট নিয়ে কবিতা লেখা, এরা বাস্তবের সিচুয়েশন নিয়ে কখনো এসছে? না, বাস্তবের সিচুয়েশনটা খুব অন্যরকম। মানে কবিতা হয় না যে এই যে আমি এটা আমার ক্ষেত্রেও দেখেছি, যে একজন হয় যে খুব আনন্দেও লেখে, খুব দুঃখেও লেখে। আসলেই তাই, আমরা সকলে, আমিও তাই লিখেছি খুব আনন্দে, কিন্তু উল্টোটা বেশিরভাগ সময়টাই হয়, যে খুব একটা এক্সপ্রেসিভ নই। আমি দেখেছি যে খুব ঝরঝর করে হয়তো সব কথা বলতে পারলাম না, যে কি কি হলো আমার সারাটা দিনে, কি কি দুঃখ পেলাম, তো সেইটা কোথাও গিয়ে একটা কবিতার মধ্যে দিয়ে বেরিয়ে গেল, সেটা লিখে রাখলাম, নাই বা শুনলো কেউ, কিন্তু সেটা হয়েছে। কিন্তু ওই প্রেমের প্রস্তাব কবিতা দিয়ে এরকম কিছু হয়নি। মানে সেসব যদিও প্রেমের সময়ে যায় না, সে হয়নি মানে হবে না এমনটাও নয়। ভগবান। আচ্ছা, আমরা একটু ফচকেমি করেছি, যাই হোক একটু ভালো করে আলোচনায় ফিরি। যদিও আলোচনাটা বেশ হচ্ছে যতটা, তার সঙ্গে আবার একটু আড্ডাও অ্যাড হয়েছে, তো আড্ডাটা জমছে, আর বাঙালির আড্ডা জমলে আড্ডা চলতে থাকে। তো এই আড্ডার মাঝখানে আমার মনে হয় দর্শকদের জন্য যদি আর একটু একটা কোনো কবিতা টবিতা রাখা যায় তাহলে বেশ ভালো হয়। হ্যাঁ, বেশ। আচ্ছা, আমার রিসেন্টলি বিয়ে হয়েছে। রিসেন্টলি একদম বলা ভুল, মানে প্রায় 2 বছর হতে চললো। প্রায় 2 বছরটাও যখন রিসেন্টলি বলছে, তার মানে কিন্তু কবির প্রেমের জন্য বেশ ভালো। প্রেমে তো থাকা যায় না, মানে বিয়ের পর তো আরোই যায় না, কিন্তু চেষ্টা করা দরকার যে একটা প্রেম, সেটা মানে যে কোনো কিছুই, বাসে যেতে যেতে যদি দেখি যে একটা ফুল ফুটে আছে, সেটা দেখেও যে ভালো লাগে, সেই ভালো লাগাটা ভেতরে জাগিয়ে রাখাটা খুব দরকার। তো এই কথাটা, এই বিয়ের প্রসঙ্গটা এই কারণেই টানলাম, কবিতার সঙ্গে একটা সংযোগ আছে। ওই 2 বছর হলো আমার বিয়ে হয়েছে। বিয়ের দিন
মেয়েদের যে চলে যাওয়ার সময়টা আমরা কনকাঞ্জলি বলি, এই লেখাটার নাম দিয়েছিলাম সেটা। ওই রিচুয়ালটা আমি করিনি, যেটা চাল ফেলে চলে যেতে হয় মায়ের আঁচলে। তো সেই প্রসঙ্গেই এটা লিখেছিলাম। আমি কিছু দিতে পারিনি তোমায়, বোধহয় কেবল দুঃখ সিঁড়ি দেখিয়েছি আঙুল তুলে। কোনো অনাত্মীয়ের কাছে গর্ব করার মতো রেজাল্ট নেই আমার, না আছে কোনো স্মারক, সার্টিফিকেট, মেডেল, যশ, খ্যাতি, সমুদ্র। তবু এমন মুড়ে রেখেছ যেন প্রাচীন কোনো দুষ্প্রাপ্য মূর্তি, আচমকা পড়লে তছনছ হতে পারে। সেই ভয়ে আড়াল হতে দাওনি, কঠিন যত্নে পাহারা দিয়েছ বুকের ভেতর। প্রত্যেকবার বিপদ ছেড়ে তুলে দিয়েছ পরের ক্লাসে। এ তো দুমুঠো চাল নয় মা, যে অবলীলায় তোমার আঁচলে রেখে চলে যাব। অসাধারণ। এই যে একটু আগে যেটা নীতিদি বলল, যে মনের সব কথা যখন এক্সপ্রেস করা যায় না, তখন বোধহয় ওই কলমটাই সেই কাজটা করে দেয়, সব কথা ফুটিয়ে তোলার। তো এই রকম যখন এই মনের কথা এক্সপ্রেস করার বিষয়টা উঠলো কবিতার মধ্যে দিয়ে, তখন আর একটা রিকোয়েস্ট করেই দিই। মনের প্রেমটা এক্সপ্রেস করা হয়েছে সেই প্রেমের মানুষটিকে নিয়ে, এরকম একটা কবিতা যদি শুনি আমরা। আচ্ছা, আমি সেটা দিয়েই শুরু করেছিলাম আর কি। একটা লেখা লিখেছিলাম অনেকদিন আগে, নাম দিয়েছিলাম জাদু ছড়ি। তোমাকে দুঃখবোধে ডুবিয়ে রাখতে চাইনি, দোষ আমার। একের পর এক যে তীর আমি মেরেছি তা এমন নির্মম হয়ে ফিরবে ভাবিনি। তুমি বুঝবে না, তোমাকে ছাড়া রাত দিন কেমন দুর্বিষহ কঠিন ধাঁধার মতো হয়ে উঠছে। পোড়ো বাড়ির গুমোট অন্ধকার যেমন গলা টিপে ধরে পিছন থেকে। আমি হিসেব মেলাতে পারছি না, চাঁদ ভালো লাগছে না, কবিতা ভালো লাগছে না। দগদগে জোছনার মতো স্রোত বইছে শরীর দিয়ে, পা পিছলে যাচ্ছে আমার। মন নেই, কথা নেই। এই বিবাদ পর্দা কবে কাটবে অভিমন্যু? ঘুণ ধরছে প্রেমে, আর সময় নিও না। কাছে এসো, ঘোরাও তোমার জাদু ছড়ি, ম্যাজিক হোক। অসাধারণ। আবার ওই যে মনের যে কথাগুলো মুখে প্রকাশ হয় না, সেগুলো কলম প্রকাশ করে দেয়। আচ্ছা, যখন কথা উঠলোই, কবিতাও শুনলাম, প্রেমের কথা উঠলো, তো তার দিক থেকে এই লেখালেখিটায় সাপোর্ট কেমন আসে? খুব সাপোর্ট আসে, এটা আমি বলবো। বেশ, তিনিও কবিতা প্রেমী। না, কবিতা প্রেমী কতটা সেটা বলা মুশকিল, কিন্তু এইটা আমি বলবো। এখানে এই প্রসঙ্গেও আর একটা কথা বলবো, পার্টনার যিনি থাকেন তাকে একটু সাপোর্টিভ হতেই হয়। অবশ্যই সেটা মানে পজিটিভলি, সে ভালো কাজ করছে, ভালো কিছু করার চেষ্টা করছে, তাতে ওই পুশটা দরকার পড়ে আর কি। তো কবিতা প্রেমী কতটা সেটা আমি বলা যায় না, কিন্তু আমাকে তো সাপোর্ট করেই লেখালেখির বিষয়ে। আচ্ছা, তোমার অফিসিয়াল নাম তো নীতি নয়? না, নীতি আমার ডাক নাম। আচ্ছা, মানে এই নামটাকে পুরোপুরি বেছে নেওয়ার পেছনে কোনো বিশেষ কারণ? না, বিশেষ কোনো কারণ নেই। ফেসবুকটা আমি খুব ক্যাজুয়ালি খুলেছিলাম অনেক পরে, তো এমনি নীতি বলেই খুলেছিলাম। আমার ডাক নাম নীতি, আমার ভালো নাম মানে অফিসিয়াল যেটা বললে শ্রেয়সী, শ্রেয়সী বটব্যাল আমার ভালো নাম। নীতিটা আমার দাদুর দেওয়া নাম, সেই নামেই ফেসবুকটা খুলি। এবার লেখালেখিটা যখন শুরু হচ্ছে, ডায়েরির পাতা, একটি অ্যাপ ছিল তখন ইয়োর কোড বলে, এখনও আছে, সেখানে লিখতাম। তারপরে আস্তে আস্তে ফেসবুকেও টুকটাক লেখা, কিছু ইচ্ছে হলো ওটা টাইম লাইনে থেকে যাক বলে পোস্ট করলাম। সেইখান থেকে ওই যে কবিতাটার তলায় নীতি নামটা দিতাম, সেখান থেকেই নীতি। হ্যাঁ, মানে ওই দাদুর দেওয়া নীতি নামটাও রয়ে গেল আর কি, সবাই তো নীতি বলে জানে, নীতি বলে যে ফেসবুক থেকে লেখালেখির একটা কথা উঠলোই, তো মানে তোমার ধরো প্রথম বই থেকে শুরু করে সবকিছু, এর মধ্যে কি ফেসবুক বেশ অনেকটা হেল্প করেছিল? হ্যাঁ, ফেসবুক হেল্প করেছে, এটা তো বলতেই হয়। ফেসবুক হেল্প করেছে কিভাবে? ফেসবুক হেল্প করেছে এই যে আমি একটা লেখা যখনই ফেসবুকে পোস্ট করছি, সেটা পাবলিক আছে, সেখান থেকে 5টা মানুষ, 5টা থেকে 15টা মানুষ দেখছেন। কারুর 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 ভালো লাগছে, তারা মন্তব্য করছেন। এবার তাদের মধ্যে থেকে অনেকে বলেছেন যে ভালো লেগেছে, তারা বই করতে চান।
এমনও হয়। এবং কিছু মানুষ, আমিও মানে অনেকেই ফেসবুকে লেখা তার নিজের লেখা পোস্ট করেন, সেখান থেকে পড়ি, আমিও টুকটাক দিই। তো এই তো পড়া হয়ই আর কি, লেখা পড়া চলতেই থাকে। না, আবার ফেসবুকের আর একটা সাইডও আছে, সেটা হচ্ছে ট্রোলিং বা ভুলভাল কমেন্ট, পার্সোনাল অ্যাটাক। তো কখনো এরকম কিছু এক্সপিরিয়েন্স হয়েছে বা সেটার জন্য একটু ইম্প্যাক্ট পড়েছে যে না ফেসবুকে লেখা আর পোস্ট করবো না, এরকম কিছু ঘটনা না, কখনো হয়েছে? এরকম কিছু ঘটনা ঘটেনি। ওই যে প্রথমেই একটা কথা বললাম না, আমি ওই জায়গাটা অবধি পৌঁছাই না। মানে ট্রোলিং হওয়ার মতো, মানে ট্রোলড হওয়ার মতন কিছু অবধি আমি কখনো যাই না আর কি, কোনো কন্ট্রোভার্সিতেও নেই। তো একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, কখনো ইচ্ছে করলে ছবি দিই বা একটু টুকটাক লেখা পোস্ট করি, বাকিদের লেখা পড়ি, এই আর কি। ট্রোলিং হয়নি কখনো। না, লেখালেখি নিয়ে অনেক কথা হলো, কিন্তু এই সব কিছুর মাঝখানে যে কৌতূহলটা প্রথম থেকে আমার মাথায় চলছে, সেই প্রশ্নটা এবার করি। সেটা হচ্ছে একটা প্রফেশন সামলে সেখানেও অনেক রকম কাজ, সেটাও যথেষ্ট ক্রিয়েটিভ কাজ, অত কিছু মাথায় রেখে তারপরেও লেখালেখিটা চালিয়ে যাওয়া, মানে একসাথে এতটা ম্যানেজ কি করে করো? এইটা ওইভাবে ভাবিনি কখনো, মানে আলাদা করে। সত্যি কথা বলতে হয়তো আহ, মানে আমার আরো বেশি সময় দেওয়া উচিত বলে মনে হয়, যে আরো অনেক বেশি পড়া উচিত, লেখালেখির জন্য সারা দিনের মধ্যে থেকে একটা সময় বের করা উচিত। সত্যি কথাই বলতে সেটা হয় না। এই যে এখানে এলাম, হয়তো যদি কিছু রাস্তায় আস্তে আস্তে মনে হয় একটা অক্ষর বা একটা লাইন, সেটাই হয়তো মানে একটা শব্দ কিংবা একটা বাক্য, সেটাই হয়তো লিখে রাখা হলো, সেটা তো লেখাই পড়ে থাকলো, সেটা আর এগোলো না। এইভাবেই চলে, মানে ওই প্রফেশন এবং লেখালেখির একটা শখ, ইচ্ছে করে লিখতে, ভালো লাগে লিখতে, সবচেয়ে বড় কথা শান্তি পাই। তো সেটা ওই এসেই যায় আমার মনে হয়, যেটা আমাদের ভালো লাগার জিনিস তার জন্য আলাদা করে সময় নিজে নিজেই বের করে নেয়। এই যে ধরো তোমার প্রফেশনটাও ভীষণ ক্রিয়েটিভ একটা কাজ, আর লেখালেখিটাও বেশ দুটোই প্রচণ্ড ক্রিয়েটিভ বিষয়, কখনো এটা মনে হয়েছে মানে একটার জন্য আর একটায় যেন হেল্প হচ্ছে, অনেক বেশি গ্রো করাটা সুবিধা হচ্ছে, যে একটা আর একটার পরিপূরক, এরকম কিছু হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এটা তো হয়ই। মানে আমি তো, আমার খুবই এটা, আমি বলবো যে ভাগ্যের বিষয় যে আমি এমন একটি জায়গায় আছি, সেখানে এত মানুষজন এবং তাদের থেকে মানে ক্রমাগত কিছু না কিছু শেখা। এবং সেটা যেহেতু আমি সেই কাজের জায়গাটাও এত বেশি শান্তির এবং এত ভালো লাগার, যার ফলে আমার যেটা শখের সেটাও অটোমেটিক্যালি খুব মানে ভালো লাগার জায়গাতেই আছে, কাজের প্রেসারে সেটা বন্ধ হয়ে যায় না। মানে দুটোই খুব সুন্দর চলে এবং ওটাও অবশ্যই খুব গুড ইম্প্যাক্ট ফেলে, ঠিকই। বেশ, আচ্ছা, এত কিছু গল্প হলো, এবার আর একটা প্রশ্ন করা কিন্তু ভীষণ জরুরি। এখন নভেম্বর মাস চলছে, বইমেলা একদম কাছে চলে এসছে, তো এই সামনের বইমেলায় কি কিছু নতুন বই আসছে? এখনো সত্যি কথা বলতে আমি সেই রকম ভাবে কিছু ভাবিনি। মানে এই বছরটা আমার একটু চাপে, নানা রকম টানাপোড়েনের মধ্যে কেটেছে। ওই যে একদম প্রথমে গল্পের শুরুতে আমি বললাম যে আমার একটি খুব ভালো বন্ধু আছে, সে আমাকে জাস্ট কিছুদিন আগেই বলছিল যে এবার কিছু মানে ভাবছি কি না। সত্যি কিছু ভাবিনি, যদি আসে আমি ভেবেছি দু ফর্মার একটি ছোট বই, কবিতার বই, পাতলা বই হোক, কিন্তু কয়েকটি কবিতা নিয়ে আসবে হয়তো। বেশ, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব। সমস্ত পাঠকরা সবসময় যাদের লেখা পড়তে পছন্দ করেন তাদের বইয়ের জন্য কিন্তু মোটামুটি সারা বছর ধরে অপেক্ষায় থাকেন। তো আমরাও নীতিদির বইটার জন্য অপেক্ষা করব, আর তার মাঝখানে আমি নীতিদির কাছ থেকে আর একটা কবিতা শোনার রিকোয়েস্ট করব, কারণ রোজ রোজ তো এরম অতিথিকে আমরা পাই না, তো যেদিন পেয়েছি সেদিন একেবারেই ছাড়া যাবে না। বেশ, এই লেখাটা বাবা মায়ের বিবাহ বার্ষিকীর দিন বা তার পরে কিছুটা সময়, মানে বাবা মায়ের বিবাহ বার্ষিকীর দিন বা তার দুদিন পরে লেখা
লিখেছিলাম, নাম দিয়েছিলাম দাম্পত্য। বাবা কবিতা পড়ে না, মায়ের উদাসীন রান্নাঘর থেকে ভেসে আসা নজরুল গীতি শোনে। ওরা বাজারের ফর্দ বানায়, মাছের মাথা দিয়ে বাঁধাকপি করে, পান থেকে চুন খসলে ঝগড়াঝাটি রোজ। ফেব্রুয়ারি মাসের শিরশিরানি পেরিয়ে ভাত কাপড়ে বিবাহবার্ষিকী পালন হয় হাঁড়িতে। মায়ের হাড় ভাঙা পরিশ্রম অর্ধেক শুষে নেয় বাবা, হাত থেকে কেড়ে নেয় অতিথিদের এঁটো কাপ। আমি অবাক হয়ে দেখি কি সহজে কত আশ্চর্য কবিতারা তৈরি হচ্ছে, আর আবহ সঙ্গীতে বেজে চলেছে খুচরো অশান্তি। অসাধারণ। আবার জীবনের রোজকার গল্প, কিভাবে দুটো মানুষ খুব সাধারণভাবে তাদের জীবনটা কাটিয়ে চলেছেন, তার মধ্যে থেকে যে সেই সাধারণ জীবনটা এত শান্তিতে কেন কাটছে, একটা সেটার অসাধারণ একটা পয়েন্ট বার করে দিয়ে আসা হয়েছে যেন কবিতাটায়। আমি শেষ প্রশ্ন এটাই করব, এই যে এতদিন ধরে লিখলে, কোনো এমন টার্নিং পয়েন্ট আছে যেখান থেকে মানে যেন লেখার প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেল? মানে সেটা কোনো মানুষের সান্নিধ্যে হোক বা কোনো ঘটনায় হোক, লেখার প্যাটার্নটা চেঞ্জ, আরো বেশি লেখায় বাস্তব চলে এলো, বা এরকম কোনো টার্নিং পয়েন্ট আছে? হ্যাঁ, বিয়ের পর। হ্যাঁ, মানে এটা সত্যি। আসলে না, এটা এমনি মজাই করলাম, কিন্তু মানে বাস্তবতার মুখোমুখি তো প্রতিদিনই হচ্ছি আমরা, সেটা কর্মক্ষেত্রেই হই বা পারিবারিক জায়গাতেই হই। বিভিন্নভাবে আমরা সকলেই যত দিন যাচ্ছে, যত বড় হচ্ছি, যত বেড়ে উঠছি, তত আরো রূঢ় বাস্তবটা দেখি। তো আমার মনে হয় যে আসছে, সেটা হয়তো যারা পড়বেন বা পড়েন তারা বুঝতে পারবেন। আমিও বুঝি যে অনেক বেশি বাস্তব দেখছি আর কি এখন, সেটা হয়েই যাচ্ছে। মানে লাস্ট 3-3.5 বছর ধরে তো পাচ্ছি বটেই। মানে সংসারের জ্ঞানাকল তো একটু হ্যাঁ, হলেও আমাদেরকে পাল্টে দেয় আর একটু ম্যাচিওর করে দেয়, আর সেটার ইম্প্যাক্ট সবার আগে আমাদের কলমই ধরতে পারে। তো আড্ডাটা বেশ জমে উঠেছে, সঙ্গে আবার মাঝে মাঝে কবিতা। তো এরম একটা এপিসোড তো শেষ করতে ইচ্ছা করে না, কিন্তু দুঃখজনকভাবে আমাদের সময়ে ধরা বাঁধা, তাই বিদায় আমাদের নিতেই হবে। ওঙ্কার বাংলার পক্ষ থেকে আমি নীতিদিকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত ব্যস্ত শিডিউলের মধ্যে থেকে এতটা সময় বার করেছেন, আমাদের সাথে এতক্ষণ ছিলেন এবং দর্শকদের জন্য অনেকগুলো কবিতা উপহার দিয়েছেন। তবে এই এপিসোড থেকে কিন্তু আবারও আমরা জীবনের সেই বার্তাটা পেয়ে গেলাম, আমাদের যেটা ভালো লাগার বিষয়, যেটা ভালো লাগার জিনিস, সেটাই কিন্তু আমাদের ভালো থাকার রসদ। তাই জীবনে ব্যস্ততা যতই থাকুক, যতই ওঠাপড়া আসুক না কেন, সেটাকে যদি আমরা চালিয়ে যেতে পারি, সেটাকে যদি আমরা বাঁচিয়ে রাখি, সেটার প্রতি ভালোবাসা থাকলে সেটাকে আমরা বাঁচিয়ে রাখতে পারবই। সেটাকে যদি বাঁচিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু বেঁচে থাকার মানেটা অনেকখানি পাল্টে যায়, আমাদের চোখের সামনে দৃশ্যগুলো অনেকখানি পাল্টে যায়, আর আমাদেরকেও অনেক বেশি পরিপূর্ণ মানুষ করে তোলে। আবারও আজকে আমাদের অতিথি এই একই সাথে পেশা, নেশা, সংসার সব কিছু সামলানোর গল্প বলে আবার আপনাদের কাছে এটা তুলে ধরলেন। তাই আপনাদেরকেও বলবো সবাইকে, সবাই ভালো থাকুন, আর নিজের ভালো লাগার যে জিনিসগুলো, সেগুলোকে কখনো নিজের থেকে সরে যেতে দেবেন না, সেগুলোকে নিয়ে বাঁচুন, সেগুলোকে ভালোবাসুন। তাহলে সারা জীবনটা অনেক বেশি সুখে কাটবে, অনেক বেশি শান্তিতে কাটবে। পয়সার সুখ থেকে শুরু করে সবটা সাময়িক, কিন্তু নিজের প্যাশনটাকে বজায় রাখার যে সুখটা, সেটা বোধহয় সবচেয়ে বেশি। যাই হোক, আমাদের আজকের মতো এক পেশা ভিন্ন নেশা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকুন আর দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।